হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সবাই ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা আমি যতটা পড়েছি তার পরের থেকে আমি এখন পড়ব, তো সাথে থাকুন আর শুনতে থাকুন। কপালকুণ্ডলা কাঁদিতে লাগিলেন। পৃথিবীতে যে জন তাহার একমাত্র সহৃদয় সে বিদায় হইতেছে। অধিকারীও কাঁদিতে লাগিলেন, চক্ষের জল মুছিয়া। কপালকুণ্ডলার কানে কানে কইলেন, মা, তুই জানিস পরমেশ্বরের প্রসাদে তোর সন্তানের অর্থের অভাব নাই। ইজুলির ছোট বড় সকলেই তার পূজা দেয়। তোর কাপড়ে যাহা বাঁধিয়া দিয়াছি তাহা তোর স্বামীর নিকট দিয়া তোকে পালকি করিয়া দিতে বলিস, সন্তান বলিয়া মনে করিস। অধিকারী এই বলিয়া কাঁদিতে ফিরিয়া গেলেন। কপালকুণ্ডলা কাঁদিতে চলিলেন। নবকুমার মেদিনীপুরে আসিয়া অধিকারী প্রদত্ত ধনবলে কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন রক্ষক ও সেবিকা বাহক নিযুক্ত করিয়া তাকে শিবিকারণ্যে পাঠাইলেন। অর্থের অপ্রাপ্য হেতু স্বয়ং পদব্রজে চলিলেন। নবকুমার পূর্বদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলেন। মধ্যাহ্ন ভোজনের পর বাহকেরা তাকে অনেক পশ্চাৎ করিয়া গেল। ক্রমে সন্ধ্যা হইল। শীতকালে অনিবিড় মেঘের আকাশ আচ্ছন্ন হইয়াছে। সন্ধ্যাও অতীত হইল। পৃথিবী অন্ধকারময়ী হইল। অল্প অল্প বৃষ্টি পড়িতে লাগিল। নবকুমার কপালকুণ্ডলার সহিত একত্র হইবার জন্য ব্যস্ত হইলেন। মনে মনে স্থির জ্ঞান ছিল যে প্রথম সরাইতে তাহার সাক্ষাৎ পাইবেন, কিন্তু সরাইও আপাতত দেখা যায় না। প্রায় রাত্রি 4:06 দণ্ড হইল। নবকুমার দ্রুত পদে বিক্ষেপ করিতে করিতে চলিলেন। অকস্মাৎ কোন কঠিন দ্রব্যে তার চরণ স্পর্শ হইল। পদভারে সে বস্তু খড়খড় মর্মর শব্দে ভাঙিয়া গেল। নবকুমার দাঁড়াইলেন, পুনর্বার পদচালনা করিলেন। পুনর্বার এইরূপ হইল। পদপৃষ্ট বস্তু হস্তে করিয়া তুলিয়া লইলেন। দেখিলেন ওই বস্তু তক্তা ভাঙার মতো। আকাশ মেঘাচ্ছন্ন হইলেও সচরাচর এমত অন্ধকার হয় না যে অনাবৃত স্থানে স্থলবস্তুর অবয়ব লক্ষ্য হয় না। সম্মুখে একটা বৃহৎ বস্তু পড়িয়াছিল। নবকুমার অনুভব করিয়া দেখিলেন যে সে ভগ্ন সেবিকা। অমনি তার হৃদয়ে কপালকুণ্ডলার বিপদ আশঙ্কা হইল। সেবিকার দিকে যাইতে আবার ভিন্ন প্রকাশ পদার্থে তাহার পাদস্পর্শ হইল। এই স্পর্শ কোমল মনুষ্য শরীর স্পর্শের ন্যায় বোধ হইল। বসিয়া হাত বুলাইয়া দেখিলেন মনুষ্য শরীর বটে, স্পর্শ অত্যন্ত শীতল। তৎসঙ্গে দ্রব্য পদার্থের স্পর্শ অনুভূত হইল। নাড়িতে হাত দিয়া দেখিলেন স্পন্দ নাই, প্রাণবিয়োগ হইয়াছে। বিশেষ মনোসংযোগ করিয়া দেখিলেন যেন নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাইতেছে। নিঃশ্বাস আছে, তবে নাড়ি নাই কেন? এ কি রোগী? নাসিকার নিকট হাত দিয়া দেখিলেন নিঃশ্বাস বহিতেছে না, তবে শব্দ কেন? হয়তো কোনো জীবিত ব্যক্তি এখানে আছে। এই ভাবিয়া জিজ্ঞাসা করিলেন, এখানে কেহ জীবিত ব্যক্তি আছো? মৃদুস্বরে এক উত্তর হইল, আছি। নবকুমার কহিলেন, কে তুমি? উত্তর হইল, তুমি কে? নবকুমার কর্ণের স্বর শ্রীকণ্ঠজাত বোধ হইল। ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, কপালকুণ্ডলা নাকি? ত্রিলোক কহিল, কপালকুণ্ডলা কে তা জানি নে। আমি পথিক, আপাতত দস্যু হস্তে নিকন্তলা হইয়াছি। ব্যঙ্গ শুনিয়া নবকুমার ঈষৎ প্রসন্ন হইয়া জিজ্ঞাসিলেন, কি হইয়াছে? উত্তরকারিণী কহিলেন, দস্যুতে আমার পালকি ভাঙিয়া দিয়াছে, আমার একজন বাহককে মারিয়া ফেলিয়াছে, আর সকলে পলাইয়া গিয়াছে। দস্যুরা আমার অঙ্গের অলঙ্কার সকল লইয়া আমাকে পালকিতে বাঁধিয়া রাখিয়া গিয়াছে। নবকুমার অন্ধকারে অনুধাবন করিয়া দেখিলেন যথার্থ একটি স্ত্রীলোক বস্ত্র দ্বারা দৃঢ়তর বন্ধনযুক্ত আছে। নবকুমার শীঘ্র হস্তে তাহার বন্ধন মোচন করিয়া কহিলেন, তুমি উঠিতে পারিবে কি? স্ত্রীলোক কহিল, আমাকে এক ঘা লাঠি লাগিয়াছিল, এই জন্য পায়ে বেদনা আছে, কিন্তু বোধ হয় অল্প সাহায্য করিলে উঠিতে পারিব। নবকুমার হস্ত বাড়িয়া দিলেন। রমণী তৎসাহায্যে গাত্রস্থান করিলেন।
নবকুমার জিজ্ঞাসা করিলেন, চলিতে পারিবে কি? শ্রীলোক উত্তর না করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার পশ্চাতে কেউ পথিক আসিতেছে দেখিয়া আছেন? নবকুমার কহিলেন, না। শ্রীলোক পুনরূপী জিজ্ঞাসা করিলেন, চটি কত দূর? নবকুমার কহিলেন, কত দূর বলিতে পারি না, কিন্তু বোধ হয় নিকট। শ্রীলোক কহিলেন, অন্ধকারে একাকিনী মাঠে বসিয়া কি করিব? আপনার সঙ্গে চটি পর্যন্ত যাওয়াই উচিত। বোধ হয় কোনো কিছুর ওপর ভর করিতে পারিলে চলিতে পারিব। নবকুমার কহিলেন, বিপদকালে সংকোচ মূঢ়ের কাজ, আমার কাঁধে ভর করিয়া চলো। শ্রীলোক মূঢ়ের কার্য করিল না, নবকুমার স্কন্ধে ভর করিয়া চলিল। যথার্থ চটি নিকট ছিল। এ সকল কালে চটির নিকটে দুষ্ক্রিয়া করিতে দস্যুরা সংকোচ করিত না। অনধিক বিলম্বে নবকুমার সমভিব্যাপিনী লইয়া তথায় উপনীত হইলেন। নবকুমার দেখিলেন যে এই চটিতেই কপালকুণ্ডলা অবস্থিত করিতেছিলেন। তাহার দাস দাসী তজ্জন্যই একখানা ঘর নিযুক্ত করিয়াছিল। নবকুমার স্বীয় সঙ্গিনীর জন্য তৎপার্শ্ববর্তী একখানা ঘর নিযুক্ত করিয়া তাকে তন্মধ্যে প্রবেশ করাইলেন। তার আজ্ঞামতো গৃহস্বামীর বনিতা প্রদীপ জ্বালিয়া আনিল। যখন দীপরশ্মিশ্রুত তার সঙ্গিনীর শরীরে পড়িল, তখন নবকুমার দেখিলেন যে ইনি অসামান্য সুন্দরী। রূপরাশির তরঙ্গে তার যৌবন শোভা শ্রাবণের নদীর ন্যায় উচ্ছলিয়া পড়িতেছে। যদি এই রমণী নির্দোষ সৌন্দর্য বিশিষ্টা হইতেন, তবে বলিতাম, পুরুষ পাঠক, ইনি আপনার গৃহিণীর ন্যায় সুন্দরী। আর সুন্দরী পাঠকরিণী, ইনি আপনার দর্পণস্থ ছায়ার ন্যায় রূপবতী। তাহার এই রূপবর্ণনার একশেষ হইত। দুর্ভাগ্যবশত ইনি সর্বাঙ্গ সুন্দরী নহেন, সুতরাং নিরস্ত হইতে হইল। ইনি যে নির্দোষ সুন্দরী নহেন, তা বলিবার কারণ এই যে, প্রথমত ইহার শরীরে মধ্যমাকৃতি অপেক্ষা কিঞ্চিৎ দীর্ঘ, দ্বিতীয় অধরষ্ট কিছু চাপা, তৃতীয়ত প্রকৃতপক্ষে ইনি গৌরাঙ্গী নহেন। শরীর ঈষদীর্ঘ বটে, কিন্তু হতস্পদ হৃদয়াদি সর্বাঙ্গ সুগোল সুপর্ণীভূত। বর্ষাকালে বিটপীলতা যেমন আপন পত্ররাশির বাহুল্যে দলমল করিয়া ইহার শরীরে তেমনি আপন পূর্ণতায় দলমল করিতেছিল। সুতরাং ঈষদীর্ঘ দেহ পূর্ণতাহেতু অধিকতর শোভার কারণ হইয়াছিল। যাহাদিগকে প্রকৃতপক্ষে গৌরাঙ্গ বলি, তাহাদিগের মধ্যে কাহারও বর্ণ পূর্ণচন্দ্র কুমুদির ন্যায়, কাহারও কাহারও ঈষদারক্ত বেদনা উষার ন্যায়। ইহার বর্ণ এত দুর্জয় বর্জিত, সুতরাং ইহাকে প্রকৃত সুন্দরী গৌরাঙ্গী বলিলাম না বটে, কিন্তু মুগ্ধকারী শক্তি ইহার বর্ণ ন্যূন নহে। ইনি শ্যামবর্ণা, শ্যামা মা বা শ্যামসুন্দর, যে শ্যামবর্ণের উদাহরণ। এ যে শ্যামবর্ণ নহে, তপ্ত কাঞ্চনের যে শ্যামবর্ণ, সেই শ্যাম পূর্ণচন্দ্রলেখা অথবা হেমবাম্বু কিরীটী উষা যদি গৌরাঙ্গীদিগের বর্ণপ্রতিমা হয়, তবে বসন্তপ্রসূত নবচ্যুত দলরাজির শোভা এই শ্যামাবর্ণের অনুরূপ বলা যাইতে পারে। পাঠক মহাশয়দিগের মধ্যে অনেকে গৌরাঙ্গীর বর্ণের প্রতিষ্ঠা করিতে পারেন, কিন্তু যদি কেউ এরূপ শ্যামার মন্ত্রে মুগ্ধ হয়, তবে তাকে বর্ণজ্ঞান শূন্য বলিতে পারিব না। এই কথায় যাহার বিরক্তি জন্মে, তিনি একবার নবচ্যুত পল্লব বিরাজী ভ্রমরশ্রেণীর ন্যায় সেই উজ্জ্বল শ্যাম ললাট বিলম্বী অলকাবলী বলে মনে করুন। সেই সপ্তমী চন্দ্রাকৃত ললাট তলস্থ অলোকস্পর্শী ভ্রুজ মনে করুন। সেই পক্কচ্যুত জল কপোলদেশ মনে করুন। তন্মধ্যবর্তী ঘোড়ারক্ত ক্ষুদ্র ওষ্ঠধর মনে করুন। তাহা হইলে এই অপরিচিত রমণীকে সুন্দরী প্রধানা বলিয়া অনুভূত হইবে। চক্ষু দুইটি অতি বিশাল নহে, কিন্তু সুবঙ্কিম পল্লব রেখা বিশিষ্ট, আর অতিশয় উজ্জ্বল। তাহার কটাক্ষ স্থির, অথচ মর্মভেদী। তোমার উপর দৃষ্টি পড়িলে তুমি তৎক্ষণাৎ অনুভূত করিতে যে এই শ্রীলোক তোমার মন পর্যন্ত দেখিতেছে। দেখিতে দেখিতে মর্মভেদী দৃষ্টির ভাবান্তর হয়।
চক্ষু সৌ কোমল স্নেহময় রসে গলিয়া যায়, আবার কখনো বা তাতে কেবল সুখাবেশজনিত ক্লান্তি প্রকাশ মাত্র, যেন সে নয়ন মন্থের স্বপ্নসজ্জা, কখনো লালসা বিস্ফারিত মদন রসের টলমলমান, আবার কখনো লোলপাঙ্গে ক্রুদ্ধ কটাক্ষ, যেন মেঘ মধ্যে বিদ্যম মুখক্রান্তি মুখে দুইটি অবর্ণিত শোভা, প্রথম সর্বত্রগামিনী বুদ্ধির প্রভাব, দ্বিতীয় আত্মগরিমা। তৎকারণে যখন তিনি মরাল গ্রীবা বঙ্কিম করিয়া দাঁড়াইতেন, তখন সহজেই বোধ হইত ইনি রমণী কুলরাজ্ঞী। সুন্দরীর বয়ঃক্রম ৭বিংশতি বৎসর। ভাদ্রমাসের ভরা নদী, ভাদ্রমাসের নদীজলের ন্যায় ইহার রূপরাশি টলমল করিতেছিল, উচ্ছ্বলিত পড়িতেছিল। বর্ণাপেক্ষা নয়নাপেক্ষা সেই সৌন্দর্যের পরিপল্লব মুগ্ধকর। পূর্ণ যৌবনভরে সর্বস্ব শরীর সতত ঈষৎ চঞ্চল। বিনা বায়ুতে নবসরিতের নদী যেন ঈষৎ চঞ্চল, তেমনি চঞ্চল সে চঞ্চল মুহুর্মুহু নূতন নূতন শোভা বিকাশের কারণ। নবকুমার নিমিষে শূন্য চোখে নূতন শোভা দেখিতেছিলেন। সুন্দরী নবকুমারের চক্ষু নিমিষে শূন্য দেখাইয়া কহিলেন, আপনি কি দেখিতেছিলেন আমার রূপ? নবকুমার ভদ্রলোক অপ্রতিভ হইয়া মুখবনত করিলেন। নবকুমারকে নিরুত্তর দেখিয়া অপরিচিত পুনরূপী হাসিয়া কহিলেন, আপনি কি কখনো স্ত্রীলোক দেখেন নাই, না আপনি আমাকে বড় সুন্দরী মনে করিতেছেন? সহজে একথা কহিলেন তিরস্কার স্বরূপ বোধ হইত, কিন্তু রমণী যে হাসির সহিত বলিলেন, তাহাতে ব্যঙ্গ ব্যতীত আর কিছুই বোধ হইল না। নবকুমার দেখিলেন যে এ অতীত মুখরা, মুখরার কথায় কেন না উত্তর করিবেন। কহিলেন, আমি স্ত্রীলোক দেখিয়াছি, কিন্তু এরূপ সুন্দরী দেখি নাই। রমণী সগর্বে জিজ্ঞাসা করিলেন, একটিও না? নবকুমার হৃদয়ে কপালকুণ্ডলার রূপ জাগিতেছিল। তিনি সগর্বে উত্তর করিলেন, একটিও না এমন বলিতে পারি না। উত্তরকারিণী কহিলেন, তবুও ভালো, সেটি একটি আপনার গৃহিণী। নবকুমার, কেন গৃহিণী কেন? মনে ভাবিতেছ স্ত্রীলোক। বাঙালিরা আপন গৃহিণীকে সর্বাপেক্ষা সুন্দরীই দেখে। স্ত্রীলোক বাংলায় আপনার গৃহিণী সর্বাপেক্ষা সুন্দরী দেখেন। নবকুমার, আমি বাঙালি, আপনারা তত বাঙালির ন্যায় কথা কহিতেছেন। আপনি তবে কেন দেশীয় যুবতী আপন পরিচ্ছদের প্রতি দৃষ্টি করিতে কহিলেন? অভাগানী বাঙালি নহে, পশ্চিম প্রদেশীয় মুসলমানি। নবকুমার পর্যবেক্ষণ করিয়া দেখিলেন, পরিচ্ছদ পশ্চিম প্রদেশীয় মুসলমান নারীর ন্যায় বটে, কিন্তু বাঙালি তো ঠিক বাঙালির মতোই বলিতেছে। ক্ষণক পরে তরুণী বলিতে লাগিলেন, মহাশয়, বাগ্বৈদগ্ধ্য আমার পরিচয় হইল। আপনি পরিচয় দিয়া চরিতার্থ করুন। যে গৃহে সেই অদ্বিতীয়া রূপসী গৃহিণী, সে গৃহ কোথায়? নবকুমার কহিলেন, আমার নিবাস সপ্তগ্রাম। বিদেশিনী কোনো উত্তর করিল না। সহসা তিনি মুখবনত করিয়া প্রদীপ উজ্জ্বল করিতে লাগিলেন। ক্ষণেক পরে মুখ না তুলিয়া বলিলেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা।